আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। পারিবারিক কলহ, ব্যক্তিগত দ্বন্দ্ব, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় প্রতি মাসে ২০ জনের বেশি প্রাণ হারাচ্ছেন। পুলিশ বলছে শুধু রাজনৈতিক নয়, অরাজনৈতিক অপরাধগুলো সমান গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। মানবাধিকার কর্মী নাসির উদ্দিন এলান বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে অরাজনৈতিক হত্যাকাণ্ড বেড়েই চলেছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। রাজধানীর মিরপুরে মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে গত মার্চ মাসে রনি নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মে মাসে রাতের বেলায় চালককে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায় অপরাধীরা। প্রতি মাসে ঢাকায় এমন অরাজনৈতিক হত্যার শিকার হচ্ছেন অনেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে, গত জানুয়ারি থেকে মে এই ৫ মাসে রাজধানীতে ১৬৮টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ১০২টি অরাজনৈতিক, যা মোট হত্যা মামলার ৬১%। অর্থাৎ গড়ে প্রতি মাসে এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে ২০ জনেরও বেশি। মব কালচার বলেন, গ্যাং কালচার বলেন, এগুলো কিন্তু অনেকাংশেই কমে এসেছে আমাদের তৎপরতার কারণে। পূর্ববর্তী বছরের মতোই কিছু কিছু অপরাধ থাকে এবং এখানে যে অপরাধগুলো সাম্প্রতিক সময়ে ঘটেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা স্থিতিশীল বলাই। অপরাধীকে চিহ্নিত করা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন মানবাধিকার কর্মী নাসির উদ্দিন এলান। অভ্যন্তরীণভাবে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়, যেটা বিভিন্ন কারণে হয়, সেটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে ট্যাকেল করে। গভর্নমেন্টের পক্ষে সম্ভব ওই ঘটনাগুলি সুষ্ঠু তদন্ত করে পারপিটেটরদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করে। আগে ছিল আওয়ামী লীগের ইন্টারক্লাস, আওয়ামী লীগ যেন ক্ষমতা ছিল, এখন আমরা খেয়াল করছি প্রচুরভাবে বিএনপির ইন্টারক্লাস, এবং এতে সাধারণ মানুষও কিন্তু মারা যাচ্ছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ৪ মাসে ১,২৪৬টি হত্যাকাণ্ড ঘটেছে। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে কুদ্দুস মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয় উভয় পক্ষের ৭ জন। কুদ্দুস মিয়া বন্দর হাফিজিবাগ এলাকার বাসিন্দা। গেল রাতে উপজেলার শাহী মসজিদ এলাকায় ঘটনা ঘটে। জানা যায়, বন্দর রেললাইন অটো স্ট্যান্ড দখল নিয়ে গত কয়েকদিন যাবৎ সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারের সমর্থক বাবু মেহেদী ও আরেক সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার সমর্থক রনি জাফর গ্রুপের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ চলে আসছিল। রাতে মেহেদীর নেতৃত্বে একদল সন্ত্রাসী জাফর সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কুদ্দুসকে মেহেদী গ্রুপের লোকজন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্দর থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইফুল হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করায় শিশুটির পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে আসামি ও তার পরিবার। ঘটনার ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ ভুক্তভোগী ও স্থানীয়রা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। গত ৩ জুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চারিয়াবাইদ গ্রামের ১১ বছরের তৃতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থীর জীবনে ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। বাড়িতে একা থাকার সুযোগে তাকে হাত পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী আবুল হোসেনের ছেলে সাইফুল হোসেন। এমনটাই অভিযোগ শিশুটির পরিবারের। বিভীষিকাময় সেই নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে শিশুটি। আমি ঘরে এক মোড়া কানে কাজ করতেছি, সাইফুল্লাহ একবার দরজা দিচ্ছে, আমি কই ভাই দরজা দাওকে, এটুকু করলে পর আমার মুখে রুমাল আসছিল করে একটা, এই রুমালটা মুখে বান মারছে, বান দিয়া পর আমার হাত বানছে। আমি সরকারের কাছে বিচার চাই, আমার যারা এরকম করছে তাদের জন্য ফাঁসি হয়। পরে বিষয়টি ধামাচাপা দিতে চায় সাইফুলের পরিবার। ঘটনার ৩ দিন পর শিশুটির বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেন। এরপর থেকেই নানাভাবে ভয়ভীতি ও হুমকির শিকার হচ্ছেন তিনি। আমি থানায় যাই, তাই ছেলে পরিবার সবেই তারা দাঁড়ানো বই থাকে। আসামি একান্তে ঘুরে
আঙ্গরে ভয় দেওয়া হুমকি দেয় মাইরা বুড়া করবো হেডা করবো মুখ বান্ধা আত বান্ধা মুখ চুপ বান্ধা আমার এই নাতিন সরকারের কাছে আমি বিচার চাই আমার নাতিন এই তিনের বিচার চাই আমি। এ ঘটনায় জড়িতকে দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। এই আসামি এবং যারা আসামিকে সহযোগিতা করতেছে তাদের প্রত্যেকেরই বিচারের আওতায় আনার জন্য এই ছেলেটা দর্শন করার পরেও এখন পর্যন্ত সে এলাকায় ঘুরে বেড়াইতেছে। পুলিশ প্রশাসন কি করতেছে? পয়সাপাতি নাই কারণে এটা কোনো সুষ্ঠু বিচার হইতেছে না। আসামিকে ধরতে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানার সঙ্গে সঙ্গে এটা আমরা মামলা নেই, আশা করি খুব দ্রুত আমরা আসামিকে আনার আওতায় নিয়ে আসবো। অভিযুক্ত পরিবার প্রভাবশালী হওয়ায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিয়ে শঙ্কিত ভুক্তভোগীর পরিবার। আব্দুল হামিদ, RTV। রাজধানীর হাজারীবাগের ট্যানারি গলিতে একটি খেলনার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে 1:40 আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 2 ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও 2 ইউনিট। সোয়া 1 ঘন্টার চেষ্টায় রাত 2:58 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন হাজারীবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বারৈ। বলেন, কারখানাটিতে প্লাস্টিকের বিভিন্ন খেলনা ও আতশবাজি ছিল। এছাড়া কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেও জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আজ দুপুর 12টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের হল ছাড়ার সময়সীমা শেষ হচ্ছে। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এই নির্দেশনা দেন কলেজ কর্তৃপক্ষ। এর আগে দ্রুত নতুন হোস্টেল নির্মাণ সহ 5 দফা দাবিতে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন। এতে একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত MBBS পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতাভুক্ত থাকবেন বলে জানায় কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী মাহিন আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিন, শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছে কিনা, সেই সাথে শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ কি বলছেন? সিনথিয়া, যেমনটি জানেন যে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে আজকে থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং দুপুর 12টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছেড়ে যাওয়ার জন্য তারা আদেশ দিয়েছেন এবং সেই আদেশের প্রেক্ষিতে কিন্তু আজকে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হল ছেড়ে যাওয়ার যে আদেশটা কলেজ কর্তৃপক্ষ থেকে এসেছে সেই আদেশটা পুরোপুরি রূপে শিক্ষার্থীরা মেনে নেয়নি। অর্থাৎ আমরা হলে এসে যেটি দেখতে পেয়েছি যে হলে এখনো অনেক শিক্ষার্থী অবস্থান করছেন। এর বাইরে কিছু শিক্ষার্থী হল ছেড়ে গেছেন যারা হচ্ছে নতুন ভর্তি শিক্ষার্থী এবং প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তারা হল ছেড়ে গেছেন এবং আজকেও সকালে আমরা দেখতে পেয়েছি কিছু শিক্ষার্থী হল ছেড়ে গেছেন। এর বাইরে আমরা দেখতে পেয়েছিলাম যে কিছু শিক্ষার্থীর অভিভাবক হলে এসেছেন তাদের সন্তানকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যারা আসলে আন্দোলন করছিলেন, আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, সেই সকল শিক্ষার্থী আসলে হল ছেড়ে যাচ্ছে না। তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন নিরাপদ আবাসনের জন্য, কিন্তু কলেজ কর্তৃপক্ষ এতদিন তাদের সেই আন্দোলনটি আমলে নেননি। তারা দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় ক্লাস করেছেন এবং দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা হচ্ছে হলে অবস্থান করছেন। তারা যেমনটি বলছেন যে কিছুটা মৃত্যু ঝুঁকি নেই আসলে তাদেরকে ক্লাস এবং হলে অবস্থান করতে হয়েছে, যেহেতু আন্দোলনে এতদিন চলার পরেও কলেজ কর্তৃপক্ষ তাদের আন্দোলন আমলে নেননি। তারা যেমনটি বলছেন যে তাদের দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং হল ছেড়ে যাবেন না। তাদের দাবির কথা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং এই যে আবাসন ব্যবস্থা নিশ্চিত করছে এখানে তাদের ছাত্র প্রতিনিধি রাখতে হবে যাতে এই ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি তারা না করতে পারে। আর দুপুর 12টা নাগাদ যে হল ছাড়ার নির্দেশ তারা সেটা মানবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজের আবাসিক হল থেকে সর্বশেষ। ধন্যবাদ।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বিএনপি। আজ শেরেবাংলা নগর থানায় মামলাটি করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তার সঙ্গে বিএনপির আরও 3 সদস্য উপস্থিত থাকবেন। শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নির্বাচন কমিশন অফিসে কপি জমা দিয়ে তারপর শেরেবাংলা থানা মামলার আবেদন করা হবে বলে জানান তিনি। আজ বিকেল 5টায় শেষ হচ্ছে নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময়। এ পর্যন্ত 61টির মতো দল আবেদন করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে 1.5 মাসের মতো সময় বৃদ্ধি করে ইসি। এনসিপি সহ কয়েকটি দল আজ আবেদন করার কথা রয়েছে। দল নিবন্ধন আইন অনুযায়ী একটি কেন্দ্রীয় কমিটি, 1/3 জেলা ও 100টি উপজেলা কমিটি থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনের 5% ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। করোনার অমিক্রন ধরনের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে বিভিন্ন দেশে। ভারতীয় ভ্রমণ করার মাধ্যমে ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ। বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম। এদিকে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2 জনে। গতকাল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। করোনায় মৃত্যু হওয়া ফজিলাতুন্নেসা নামে ওই নারীর বয়স 71 বছর। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে গেল 24 ঘন্টায় করোনা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামে করোনা পরিস্থিতির কথা যদি বলে থাকি, আসলে প্রতিদিনই নতুন নতুন করে আক্রান্ত হচ্ছে। কোনোভাবেই যে আসলে আক্রান্তের সংখ্যা কমবে সেটা বোঝা যাচ্ছে না। আমি যদি একটু বলে থাকি, আমি কিন্তু এই মুহূর্তে আছি চট্টগ্রামের কোভিড ডেডিকেটেড একটা হাসপাতালে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল 2-তে। এখানে কিন্তু আসলে যদি বলে থাকি কারো কিন্তু কোনো মাস্কের কোনো ব্যবহার নাই। যেই স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে সেই স্বাস্থ্যবিধি কিন্তু আসলে মেনে চলতেছে না। এবং একই আরেকটি বিষয় হচ্ছে যে এই হাসপাতালটিতে 2টি বুথ খোলা হয়েছে ভ্যাকসিন দেওয়ার জন্য। এখানে কিন্তু সকাল থেকে 8 থেকে 10 জন এসেছিলেন টিকা নেওয়ার জন্য। এরপরও কিন্তু আর কোনো লোক আসে না এবং টিকা গ্রহীতের সংখ্যা কিন্তু একেবারেই কম বললে বোঝা যায়। এবং চট্টগ্রামে গত 24 ঘন্টায় আসলে 6 জন আক্রান্ত হয়েছেন এবং মোট আক্রান্ত হয়েছেন চট্টগ্রামে 62 জন এবং সেই সাথে মৃত্যুবরণ করেছেন 2 জন, একজন পুরুষ একজন মহিলা। এই 62 জনের মধ্যে আসলে 54 জনই সিটি কর্পোরেশনের বাসিন্দা, বাকিগুলি আসলে বাইরের। আমরা একটু জানতে চাইবো আসলে সকাল থেকে কি পরিমাণ লোক টিকা নিয়েছে এবং টিকা নেওয়ার আগ্রহের সংখ্যা আসলে কম কেন। আপনি আমাদেরকে যদি বলেন আসলে সকাল থেকে কি পরিমাণ লোক টিকা নিয়েছে আর এখনো আসতেছে না কেন? সকাল থেকে পুরুষ দিল 8 জন, মহিলা দিচ্ছে 2 জন। আসবে আস্তে ধীরে আসে আর কি। সকালে তো 10 জন দিয়ে গেল গিয়ে। আগ্রহটা মোটামুটি আসলে শুনছিলেন সকাল থেকে নিচ্ছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে চট্টগ্রামে আগ্রহের সংখ্যাটা টিকা নেওয়ার আগ্রহের সংখ্যাটা একটু কম। তবে এরপরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জন জানিয়েছেন তারা কিন্তু আসলে সবাইকে বলতেছেন টিকা নেওয়ার জন্য। যদি টিকা নেই হয়তো নিরাপদে থাকবে বলে তারা মনে করেন। এই ছিল আমার কাছে করোনা নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। বরগুনার পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় 3 লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র, কিন্তু হাসপাতালটি যেন আজ নিজেই মুমূর্ষু রোগী। অভিযোগ উঠেছে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা ও জনবল সংকটের। রোগীরা বলছেন দালাল চক্রের মাধ্যমে পাঠানো হচ্ছে প্রাইভেট ক্লিনিকগুলোতে। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইফতেশামুল গনি। বরগুনার পাথরঘাটার 3 লাখ মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যার এই হাসপাতাল চলছে মাত্র 1 জন ডাক্তার দিয়ে, অথচ প্রশাসনিক নথি অনুযায়ী এখানে 29 জন ডাক্তারের পদ রয়েছে।
চিকিৎসকদের নিয়মিত অনুপস্থিতি, নার্স ও সহকারীদের অভাব এবং প্রসূতি ও জরুরি সেবা কার্যত বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। ডাক্তারের সংকটের কারণে আর কি একটু সমস্যা হচ্ছে। 24 ঘন্টা ডিউটিতে একজন ডাক্তার থাকে। টিকিট চাইছি, টিকিট দিয়েছে, কিন্তু ডাক্তার পাইনি। 13 নম্বর রুমে দিয়েছে, দেখেন 13 নম্বর রুম তালা দেওয়া, অনেকক্ষণ আগে আসছি, 11টার বেশি বাজছে, এখন পর্যন্ত কোনো ডাক্তারের কোনো খবর নাই। আপনার বাথরুম, ওয়াশরুম যেগুলো সবচেয়ে নোংরা, যেখানে আসলে সেবা তো ওইরকম পাওয়া যেভাবে যোগ্য ছিলাম আমরা আসলে সেইভাবে না। রোগীদের অভিযোগ, হাসপাতালে এক্স-রে ও প্যাথোলজি সুবিধা থাকলেও দালাল চক্রের মাধ্যমে রোগীদের পাঠানো হচ্ছে প্রাইভেট ক্লিনিকে। শোনা শুনছি যে সরকারি ছুটিতে গেছে সবাই, হাসপাতালে কোনো লোকজন আসেন, মানে সব সেক্টরে লোকজনের শর্ট, একাল করুণ অবস্থা। অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত আমার ডাক্তাররা কেউ আসে না। আমি পুরো ঈদের সেন্ট্রাল রোস্টার করছি, এখন জয়েন করার কথা, কালকে আমি যোগাযোগ করছি ইউসিপি স্যারে, সে গত ঈদে তো একাই ইউসিপি হয়েও একা হাসপাতাল চালাচ্ছে, এই কারণে অফিসিয়ালি কিছুদিনে ছুটিই নিয়েছে সিভিল সার্জন স্যারের কাছে, আর আমার মেডিকেল অফিসাররা অন্যরা আসেন। পাথরঘাটার এই স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন চিকিৎসার অপেক্ষায়, প্রয়োজন জনবল, যন্ত্রপাতি আর কার্যকর তদারকির, তবেই ফিরতে পারে এখানকার রোগীদের আস্থা। ইফতেসামুল গনি, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।